হ্যালো এভরিওয়ান। এখন আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত 2024-25 সালের যে টেস্ট পেপার, সেই টেস্ট পেপারের একটা পেজ নাম্বার সহ আমি তোমাদের দেখিয়ে দেব। সেই পেজটার সমস্ত উত্তর, প্রশ্ন, কীভাবে প্রশ্নের উত্তর লিখবে সবই আমি তোমাদের, এবং ম্যাপ পয়েন্টিং সহ সবই দেখিয়ে দেবো। তো একটু ধৈর্য ধরে এটা দেখো এবং একটু শোনো, তাহলে দেখো তোমাদের প্রশ্নের উত্তর লিখতে সুবিধা হবে। তো চলো শুরু করা যাক। হ্যাঁ, তাহলে দেখো আমরা এখন শুরু করছি পেজ নাম্বার 198। ঠিক আছে, 198 পেজ, সোনারপুর বিদ্যাপীঠের প্রশ্ন। তাহলে দেখো প্রথমে 1 নম্বর যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে, কোন প্রক্রিয়ার দ্বারা ভূমির ঢাল সুষম হয়? ঠিক আছে, সুষম হয় মানে তোমার প্লেন হয়, সেটা হচ্ছে তোমার পর্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে। তারপর আছে, বায়ু প্রবাহে বাহিত ছোট শিলাখণ্ডের পারস্পরিক ঠোকাঠুকিকে কি বলে? পারস্পরিক ঠোকাঠুকিকে বলা হয় কিন্তু ঘর্ষণ। ঠিক আছে, তারপরে দেখো, বায়ুমণ্ডলের যে স্তরে মহাজাগতিক উল্কা পুড়ে ছাই হয়ে যায় সেটি হলো তোমার মেসোস্ফিয়ার। হ্যাঁ, সঠিক উত্তর হবে তোমার মেসোস্ফিয়ার। দেন হচ্ছে, রাইন নদীর উপত্যকায় প্রবাহিত বায়ুর নাম কি? এটা হবে মিস্ট্রাল। এটা একটা স্থানীয় বায়ু। ঠিক আছে, এটা তোমার মিস্ট্রাল। তারপর আছে, মরাকোটালে চন্দ্র সূর্যের পারস্পরিক অবস্থানকে কি বলে? কোন কোণে থাকে? সমকোণে অবস্থান করে, পারস্পরিক অবস্থান থাকে সমকোণে। তারপরে আছে দেখো, নেক্সট হচ্ছে, অধিক লবণাক্ত জল প্রবাহিত হয় কোন স্রোতরূপে? অন্তঃস্রোতরূপে। অধিক লবণাক্ত হলে জলটা ভারী হয়ে যায়, তাই অন্তঃস্রোতরূপে প্রবাহিত হয়। তারপর হচ্ছে, ফ্লাই অ্যাশ কি প্রকার বর্জ্যের উদাহরণ? তাহলে এটা হবে তোমার শিল্পের বর্জ্য হচ্ছে ফ্লাই অ্যাশ। তারপর হচ্ছে, কর্ণাটক মালভূমির ঢেউ খেলানো ভূভাগকে কি বলে? তোমার মালনাদ। এই কটা হবে তোমার অ্যান্সার। তারপর হচ্ছে, শীতকালে বৃষ্টিপাত হয় ভারতের কোন উপকূলে? এটা হবে তোমার করমণ্ডল উপকূলে, যেখানে তোমার বছরে 2বার বৃষ্টিপাতযুক্ত একটা অঞ্চল। তারপরে দেখো, গ্রানাইট এবং নিস শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে কোন শিলার সৃষ্টি হয়? গ্রানাইট এবং নাইস হয়ে তোমার লোহিত মৃত্তিকার সৃষ্টি হয়। হয়েছে। তারপরে, কুয়াশা ও সামুদ্রিক আর্দ্রতা কোন গাছের বৃদ্ধিতে সাহায্য করে? এটা হবে আখ। ঠিক আছে, আখ কিন্তু কুয়াশা, যার জন্য শীতকালে এটা আমাদের চাষ করা হয় একটা রবি শস্যের মধ্যে। তারপর দেখো, একটি বিশুদ্ধ কাঁচামালের উদাহরণ কোনটা? একটা বিশুদ্ধ কাঁচামাল হচ্ছে তোমার কার্পাস। হ্যাঁ, এতে কিন্তু ওজন কিন্তু কমে না। তারপর হচ্ছে, কোন শহরকে ভারতের রুট বলে? দুর্গাপুরকে, আমরা প্রত্যেকে এটা জানি। তারপরে, টোপোগ্রাফিক্যাল মানচিত্রে পাহাড় পর্বত কোন রঙের সাহায্যে দেখানো হয়? এটা হবে তোমার বাদামি, ধূসর, এই যে গাঢ় খয়েরি বা বাদামি রঙে তোমার এটা দেখানো হয়। তারপর দেখো, এটা হয়ে গেল 1 নাম্বার। এবার নেক্সট আমাদের আসছে তোমার শুদ্ধ অশুদ্ধ। ঠিক আছে, এটা তোমাকে 6টা করতে হবে, কিছু 7টা দেওয়া আছে, তবে আমি সবগুলো তোমাদের বলে দিচ্ছি। প্রথম দেখো যেটা আছে, যে স্বাভাবিক বাঁধ হলো নদী ও প্লাবনভূমির মাঝের প্রাকৃতিক সীমারেখা। ঠিক, এটা কিন্তু হচ্ছে শুদ্ধ। তারপরে হচ্ছে, বায়ুর গতি সমান্তরালে গড়ে ওঠে বারখান বালিয়াড়ি। না, এটা কিন্তু হবে অশুদ্ধ। তারপরে হচ্ছে, যে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে সেই বায়ু নিম্নচাপ যুক্ত হয়। না, এটাও কিন্তু হচ্ছে অশুদ্ধ। তারপর হচ্ছে, ভারতের একটি চিরহরিত অরণ্য হলো পশ্চিমঘাট পার্বত্য অঞ্চল। এটা কিন্তু ঠিক, হ্যাঁ, এটা কিন্তু সঠিক। তারপর আছে, শরাবতী নদীতে অবস্থিত গেরসোপ্পা জলপ্রপাতটি ভারতের উচ্চতম জলপ্রপাত। না, এটা কিন্তু ঠিক না। তারপর আছে, বর্জ্য পৃথকীকরণ বর্জ্য ব্যবস্থাপনার একটা বিশেষ ধাপ। হ্যাঁ, শুদ্ধ, এটা কিন্তু একটা বিশেষ ধাপ। তারপর আছে, উপগ্রহ চিত্রের মাধ্যমে কোনো স্থানের সঠিক উচ্চতা জানা যায় না। এটা কিন্তু 7 নাম্বার শুদ্ধ। সঠিক উচ্চতাটা কিন্তু জানা যায় না, এখানে মোটামুটি একটা উচ্চতা জানা যায়, সঠিকটা কিন্তু জানা যায় না। বুঝতে পেরেছ? এটা কিন্তু সঠিকই আছে। তারপরে দেখো আছে 2 দাগের যে প্রশ্নটা, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ। প্রথম আছে, হিমবাহের সঞ্চয় কার্যের ফলে পাথর বালি দ্বারা গঠিত আঁকা বাঁকা হিমশৈলশিলাকে বলে ড্যাশ। কি বলে? এটাকে বলছে তোমার এসকার। দন্তস্বয় কয়াকার র, এসকার। ঠিক আছে, এসকার হবে অ্যান্সার। তারপর আছে, ড্যাশ রেখা বরাবর কোরিওলিস বল সবচেয়ে বেশি। কোন রেখা বরাবর? এটা হচ্ছে তোমার নিরক্ষরেখা বরাবর কোরিওলিস বল সব থেকে বেশি। তারপরে আসছে তোমার, জলীয় বাষ্প যে প্রক্রিয়ায় জলকণায় পরিণত হয় তাকে কি বলে?
তাকে বলে ঘনীভবন, ঠিক আছে, তাকে বলছে ঘনীভবন। তারপরে আসছে গ্র্যান্ড ব্যাংকের অবস্থান ড্যাশ মহাসাগরে, কোন মহাসাগরে? আটলান্টিক মহাসাগরে। গ্র্যান্ড ব্যাংক, ডগার্স ব্যাংক এই দুটোই কিন্তু তোমার আটলান্টিক মহাসাগরে আছে। তারপর হচ্ছে স্কাবার হলো একটি বিশেষ পদ্ধতি যা ড্যাশ দূষণ নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়। কি হবে এটা? বায়ু দূষণ। হ্যাঁ, তারপর হচ্ছে ড্যাশ শিল্পে অনুসারী শিল্প দেখা যায়। কোন শিল্পে গো? পেট্রোরসায়ন শিল্পে কিন্তু অনুসারী শিল্প দেখা যায়। তারপর আছে কোনো অঞ্চলে মোট জনসংখ্যা ও ক্ষেত্রফলের অনুপাত হলো কি? জনঘনত্ব, ঠিক আছে, অনুপাত হলো জনঘনত্ব। এখানে ফাঁকা জায়গাতে লিখবে তোমার জনঘনত্ব। তারপরে দেখো 2-3 একটি দুটি কথায় উত্তর দাও, অর্থাৎ ছোট প্রশ্নের অ্যান্সার। দেখো প্রথমে কি আছে? নিউমুর দ্বীপ বাংলাদেশে কি নামে পরিচিত? তাহলে নিউমুর দ্বীপটা বাংলাদেশে কি নামে পরিচিত? জানা আছে দক্ষিণ তালপট্টি, ঠিক আছে, দক্ষিণ তালপট্টি নামে পরিচিত নিমুর দ্বীপটি। তারপর আছে তোমার বায়ুমণ্ডলের কোন স্তর সূর্য থেকে আগত রঞ্জন রশ্মি ও গামা রশ্মি শোষণ করে? এটা হচ্ছে আয়োনোস্ফিয়ার, ঠিক আছে, আয়োনোস্ফিয়ার কিন্তু এটা শোষণ করে। তারপরে দেখো আছে দক্ষিণ ভারতের উচ্চতম শৃঙ্গের নাম কি? আনাইমুদি। দক্ষিণ ভারতের উচ্চতম শৃঙ্গ হচ্ছে আনাইমুদি। তারপর হচ্ছে মালাবার উপকূলে অবস্থিত একটি উপহ্রদের নাম লেখো। কি হবে? ভেম্বানাদ কয়াল। হ্যাঁ, একটা উপহ্রদের নাম ভেম্বানাদ কয়াল। তারপর হচ্ছে গ্রীষ্মকালীন ঝড় বৃষ্টিপাত আসামে কি নামে পরিচিত? এটা হচ্ছে তোমার বরদৈছিলা, ব র দয় ওই ছয় রস্যই লয় আকার। তারপর আছে দেখো গ্রীষ্মকালীন পর্জল মৃত্তিকায় কোন প্রকারের উদ্ভিদ জন্মায়? পর্জল মৃত্তিকায় কোন প্রকারের উদ্ভিদ জন্মায়? সরলবর্গীয় প্রকৃতির উদ্ভিদ কিন্তু তোমার জন্মে থাকে। তারপরে আছে 7 নম্বরে আছে পূর্ব পশ্চিম করিডোরের পূর্বতম শহর কোনটি? অসমের শিলচর। হ্যাঁ, পূর্ব পশ্চিমের করিডোর পূর্বতম শহর হচ্ছে তোমার শিলচর। তারপর আছে টোপোগ্রাফিক্যাল মানচিত্রে জনবসতি কোন রঙে দেখানো হয়? লাল রঙে দেখানো হয়, ঠিক আছে, জনবসতি কিন্তু লাল রঙে দেখানো হয়। এবারে ডান বামের সঙ্গে আমরা মিলটা তোমার করব। এতটা হয়ে গেল। তাহলে দেখো প্রথমে যেটা আছে মালাবার উপকূল। মালাবার উপকূল কোথায় আছে? কেরলে। তাহলে এইটা হচ্ছে তোমার 1 নাম্বার। তারপর আছে চিল্কা হ্রদ। চিল্কা হ্রদটা কোথায় আছে? আমাদের উড়িষ্যাতে। হ্যাঁ, এটা হলো তোমার 2 নাম্বার। চিল্কা হ্রদ হচ্ছে উড়িষ্যা। তারপরে আছে দেখো সুন্দরী। সুন্দরীটা হচ্ছে ম্যানগ্রোভ। তাহলে এটা হচ্ছে তোমার 3 নাম্বার। আর মারুতি লিমিটেড একটাই পড়ে আছে, সেটা হচ্ছে তোমার গুরুগাঁও। তাহলে দেখো যখন কোনো একটা পারবো না তখন কিন্তু বাকিগুলো করে যেটা পড়ে থাকবে সেটা হবে উত্তর, ঠিক আছে, এটা তোমাদেরকে বুঝে নিতে হবে। আর একটা প্রশ্ন তোমাদের বলে রাখি, তোমরা খাতাতে যখন প্রশ্নের উত্তরগুলো লিখবে তখন এই প্রশ্নটা কিন্তু না লিখলেও হবে। হ্যাঁ, শুধুমাত্র উত্তরটা লিখবে, তাহলেই হবে। অযথা প্রশ্ন লিখে সময়টা নষ্ট করো না। তারপর দেখো আছে অবরোহণ প্রক্রিয়া। তাহলে এবারে কিন্তু এগুলোকে আমাদেরকে বলে বলে করতে হবে যে অবরোহণ প্রক্রিয়া কোনটাকে বলছে। অবরোহণ প্রক্রিয়া তোমার দেখো তোমাদের দেখায়, অবরোহণটা হচ্ছে এই দেখো এটা হচ্ছে তোমার একটা প্রক্রিয়া। আবহবিকার পুঞ্জিত ক্ষয়, নদী, হিমবাহ এবং বহির্জাত শক্তিসমূহ ভূপৃষ্ঠের উঁচু জায়গাগুলিকে ধীরে ধীরে ক্ষয়ে গিয়ে ক্রমশ নিচু হয়ে যায়। এই প্রক্রিয়াসমূহকে এক কথায় অবরোহণ বলে। অবরোহণের ফলে সুউচ্চ পর্বত ক্ষয় হতে হতে ক্ষয়জাত পর্বত এবং ক্ষয়জাত মালভূমি এবং ক্ষয়জাত সমভূমিতে পরিণত হয়। এটাকে বলছে অবরোহণ। অর্থাৎ কোনো একটা উঁচু ভূমি যখন প্রাকৃতিক যে এজেন্টগুলো আছে, নদী, হিমবাহ, বায়ু, এদের দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে যখন সেটা তোমার ক্ষয় হয়, তখনই সেটা হচ্ছে তোমার অবরোহণ। হ্যাঁ, তারপরে হচ্ছে অবরোহণ আর আরোহণ। হ্যাঁ, আরোহণ মানে সঞ্চয় আর অবরোহণ মানে ক্ষয়। এরপরে দেখো যেটা আছে অ্যালবেডো কি? অ্যালবেডো মানে হচ্ছে তোমার যেটা আমাদের যে সৌরশক্তিটা আমাদের পৃথিবীকে উত্তপ্ত না করে ফিরে যায়, সেটাই হচ্ছে তোমার অ্যালবেডো। আমি দেখিয়ে দিতে একবার 70 অ্যালবেডো পৃথিবীকে, এই দেখো পৃথিবীতে আগত সৌরশক্তির কে যদি 100 ভাগ ধরা হয় তাহলে প্রায় 34%, হ্যাঁ 34% পৃথিবীকে থেকে প্রতিফলিত হয়ে মহাশূন্যে ফিরে যায়, যাকে অ্যালবেডো বলা হয়।
অ্যালবেডো সর্বাধিক মেঘ থেকে হয় 25% এবং সর্বনিম্ন হয় স্থলভাগ থেকে 2%। ঠিক আছে, অ্যালবেডো মানে হচ্ছে তোমার যেটা অকার্যকরী সৌরকিরণ। ইনসোলেশনকে দুটি ভাগে ভাগ করছে, একটা হচ্ছে অকার্যকরী সৌরকিরণ যেটাকে বলছে অ্যালবেডো, আর একটা হচ্ছে কার্যকারী সৌরকিরণ। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে ধোঁয়াশা বলতে কি বোঝো। তাহলে ধোঁয়াশা হচ্ছে কি, ধোঁয়া প্লাস কুয়াশা সমান ধোঁয়াশা। ধোঁয়া প্লাস কুয়াশা সমান হচ্ছে তোমার ধোঁয়াশা। এটা তোমার বায়ুর পলিউশন থেকে তোমার সৃষ্টি হয়। এই দেখো ধোঁয়াশা। শীতকালে সন্ধ্যাবেলায় ভোরবেলায় বায়ুমণ্ডলের ধোঁয়ার সঙ্গে কুয়াশা মিশে এক বিষ বাষ্প হয়, যা ভূপৃষ্ঠের ওপরে অনেকটা উচ্চতা পর্যন্ত বায়ুমণ্ডলের স্বাভাবিক স্বচ্ছতাকে নষ্ট করে দেয়। এরই নাম হচ্ছে ধোঁয়াশা। ধোঁয়া প্লাস কুয়াশা সমান ধোঁয়াশা, স্মগ প্লাস ফগ সমান স্মগ। এবারে কীভাবে সৃষ্টি হয় সেটাও দেওয়া আছে। ধরো যানবাহনের ধোঁয়া, যানবাহন নির্গত ধূলিকণা, কার্বন কণা প্রভৃতি শীতকালে সন্ধ্যাবেলায় ভোরে ভূপৃষ্ঠ তাপ বিকিরণ করে দ্রুত শীতল হয় এবং ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তরও শীতল হয়ে শিশিরাঙ্কে পৌঁছায়। তখন বায়ুতে ভাসমান ওইসব ধোঁয়ার কণা, কার্বন, ধূলিকণা, পটাশয় প্রভৃতি জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়। দিল্লি, সাংহাই, বেজিং প্রভৃতি ধোঁয়াশার প্রকোপ তো হচ্ছে খুবই বেশি। ঠিক আছে, তাহলে এটা গেল তোমার ধোঁয়াশা। নেক্সট কি হচ্ছে সিজিগি। সিজিগিটা তো আমরা জানি যে ওই তোমার যখন চাঁদ, পৃথিবী এবং সূর্য একই ইয়েতে আসে, সেটাকে আমরা এক কথায় সিজিগি বলে। এটা তো আপনার ওই জোয়ার ভাটা থেকে চ্যাপ্টারের। এই দেখো সিজিগি, এই যে সিজিগি। এখানে দেখো পৃথিবী, চাঁদ এবং সূর্যের মধ্যবিন্দু যখন একই সরলরেখায় অবস্থান করে তখন সেই অবস্থানকে বলে সিজিগি। এটিকে দুটি ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সংযোগ অবস্থান যেটা তোমার অমাবস্যা তিথিতে, একটা প্রতিযোগ অবস্থান যেটা পূর্ণিমা তিথিতে হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা চলো এটা হয়ে গেল সিজিগি। নেক্সট হচ্ছে বিষাক্ত বর্জ্য। হ্যাঁ, বিষাক্ত বর্জ্য কাকে বলে। তাহলে বিষাক্ত বর্জ্য এটা হচ্ছে তোমার ওই ওয়েস্ট ম্যানেজমেন্ট থেকে আসছে তোমার বিষাক্ত বর্জ্য। দেখাই তোমাদের, এই দেখো বিষাক্ত বর্জ্য। ঠিক আছে, বিষাক্ত বর্জ্য কোনটাকে বলছে, যেসব বর্জ্য পরিবেশ তথা জীবজগতের উপর খারাপ প্রতিক্রিয়া তৈরি করে তাকে বিষাক্ত বর্জ্য বলে। বিষাক্ত বর্জ্যও হলো এক প্রকার জীব অবিশ্বাস্য বর্জ্য। উদাহরণ হচ্ছে ডিডিটি, প্লাস্টিক, কীটনাশক, এগুলো সবই হচ্ছে তোমার বিষাক্ত বর্জ্য। এরপরে কি আছে দেখো, ভার্মি কম্পোস্টিং। আচ্ছা এইটা কিন্তু একটা তোমার ভালো প্রশ্ন। ভার্মি কম্পোস্টিং যেটা অনেক বইয়েই নেই, সেটা হচ্ছে আমাদের বইয়ে সাধারণত তোমার ওই দুটো কম্পোস্টিং দেওয়া আছে। একটা হচ্ছে তোমার ওই অবাত কম্পোস্টিং, আর অপরটা হচ্ছে তোমার সবাত কম্পোস্টিং, অর্থাৎ তোমার বায়ুর উপস্থিতিতে একটা বায়ুর অনুপস্থিতিতে। কিন্তু ভার্মি কম্পোস্টিংটা হচ্ছে কেঁচো দ্বারা। কেঁচোর নাইট্রোজেন বর্জ্য ও অন্যান্য পদার্থের উদ্ভিদের খাদ্য তৈরি করে কেঁচো। ঠিক আছে, কেঁচোর দ্বারা মাটির উর্বরতা বৃদ্ধির এই প্রক্রিয়াকে বলা হয় ভার্মি কম্পোস্টিং। অর্থাৎ কেঁচোটাকে তোমার উন্নত হওয়ার জন্য তার অনুকূল পরিবেশ দিয়ে যখন মাটির উর্বরতা বৃদ্ধি করা হয় তখন সেই জিনিসটাকে বলছে তোমার ভার্মি কম্পোস্টিং। ঠিক আছে, তারপর দেখো আছে খাদার কাকে বলে। খাদার, তাহলে খাদার হচ্ছে তোমার পলিমৃত্তিকার চ্যাপ্টারের অংশ। ঠিক আছে, তিন রকমের হয়, খাদার, ভাঙ্গর আর ভাবর। এর মধ্যে খাদারটা হচ্ছে দেখো উত্তর ভারতের উচ্চ গঙ্গা সমভূমি অঞ্চলে নদীর উভয় তীরের প্লাবনভূমিতে যে নতুন পলিগঠিত উর্বর মৃত্তিকা দেখা যায় তাকে বলছে তোমার খাদার। ঠিক আছে, বৈশিষ্ট্য কি, প্রতি বছর নদীর দুই পাড়ে নতুন পলি সঞ্চিত হওয়ায় খাদার উর্বর হয়, এর জল ধারণ ক্ষমতা বেশি, এই মাটিতে পলির ভাগ বেশি হয়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন কি আছে, খাদারের পরে আমাদের প্রশ্ন আছে ভারতের অভ্যন্তরে অবস্থিত দুটি মিষ্টি জলের হ্রদের নাম লেখো। তাহলে দেখো দুটি মিষ্টি জলের হ্রদ হচ্ছে আমাদের উলার হ্রদ, লোকটাক হ্রদ, বারপানি হ্রদ। তিনটে বলে দিলাম, যে কোনো দুটো লিখতে পারো, উলার হ্রদ, লোকটাক হ্রদ এবং বারপানি হ্রদ। এগুলো হচ্ছে তোমার ভারতের অভ্যন্তরে মিষ্টি জলের হ্রদ। তারপরে আছে বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্যগুলি কী কী। তাহলে দেখো বহুমুখী নদী পরিকল্পনা অনেক উদ্দেশ্য, বহুমুখ মানে অনেকগুলো মুখ নিয়ে এই বা উদ্দেশ্য নিয়ে কিন্তু বহুমুখী নদী পরিকল্পনা তোমার নেওয়া হয়। তো এখানে তোমার কি কি উদ্দেশ্য থাকে
দেখো প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে বন্যা নিয়ন্ত্রণ। হ্যাঁ, প্রথম উদ্দেশ্য হচ্ছে তোমার 1 নাম্বার হচ্ছে বন্যা নিয়ন্ত্রণ। তারপরে 2 নাম্বার হচ্ছে জলসেচ ব্যবস্থার উন্নয়ন। অর্থাৎ ধরো যখন বৃষ্টি হয় না, বর্ষাকালে বৃষ্টির জলকে বন্যাতে এই তোমার বাঁধের সাহায্যে ধরে রাখা হয়, তারপরে সেটা জলসেচের মাধ্যমে সারা বছর কৃষি এবং শিল্পে ব্যবহার করা হয়। তারপর হচ্ছে জলবিদ্যুৎ উৎপাদন, অর্থাৎ বিদ্যুৎ উৎপাদনে জলটা ব্যবহার করা হয়। তারপরে পানীয় জল সরবরাহ, হ্যাঁ, ভূমিক্ষয় নিয়ন্ত্রণ, এটাও একটা ব্যাপার। সেতু স্থাপন, অর্থাৎ ব্রিজ নির্মাণ করে সেখানে রাস্তা হিসাবে ব্যবহার করা। তারপর হচ্ছে মাছ চাষ করা, এখানে তোমার মাছ চাষে প্রচুর ইনকাম হয়। আর পর্যটন কেন্দ্র গঠন, দেখবেন যেখানে যেখানে ড্যাম গড়ে উঠেছে সেখানে কিন্তু পর্যটন শিল্পটা গ্রো করে। তাহলে এগুলো হচ্ছে তোমার বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য। তারপরে বলছে পেট্রোরসায়ন শিল্পকে উদীয়মান শিল্প বলে কেন? তাহলে দেখো পেট্রোরসায়ন শিল্পকে উদীয়মান শিল্প কেন বলছে, তার কারণ হচ্ছে যে এটা কিন্তু আমাদের দেশে খুব ভালোভাবে উন্নতি লাভ করছে, উদয় হচ্ছে এটার, যার জন্য একে উদীয়মান শিল্প বলছে। আমি দেখতে দিই, দেখো উদীয়মান শিল্প, পেট্রোরসায়ন শিল্পকে কেন সূর্যোদয়ের শিল্প বলা হয়? সূর্যোদয়ের শিল্প বা উদীয়মান শিল্প বলছে অন্যান্য অনেক শিল্পের তুলনায় পেট্রোরসায়ন শিল্প অপেক্ষাকৃত নতুন হলেও শিল্পটি বহু ধরনের রাসায়নিক শিল্পের কাঁচামাল সরবরাহ করে। শুধু তাই নয়, বৈচিত্র্য, পরিমাণ, ব্যবহারের দিক থেকে বিভিন্ন ক্ষেত্রে পেট্রোরসায়ন শিল্পের গুরুত্ব এতটাই বেড়ে চলেছে যে এর ওপর ভিত্তি করে এত ধরনের শিল্প গড়ে উঠেছে যে এই শিল্পকে সূর্যোদয়ের শিল্প বলা হয়। অর্থাৎ এটা একসঙ্গে এত বেশি শিল্প গড়ে উঠছে যে তোমার এটিকে বলছে সূর্যোদয়ের শিল্প বা উদীয়মান শিল্প। ঠিক আছে, তারপরে প্রশ্নটা কি আছে দেখো, উদীয়মান শিল্পটা হয়ে গেল। এরপর আছে নিষ্ক্রিয় সেন্সর। আচ্ছা, নিষ্ক্রিয় সেন্সর, আমাদের যে সেন্সর আছে সেটাকে কিন্তু দুটি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে তোমার নিষ্ক্রিয় সেন্সর, একটা হচ্ছে তোমার সক্রিয় সেন্সর। তো নিষ্ক্রিয় সেন্সরটা তোমাদের এসেছে, নিষ্ক্রিয় সেন্সরের ক্ষেত্রে কি হয় দেখো, এই সেন্সরগুলি দিনের বেলায় বস্তুর ওপর পতিত সূর্যালোকের প্রতিফলনের সাহায্যে বস্তুর তড়িৎ চুম্বকীয় বিকিরণ গ্রহণ করে প্রতিকৃতি গঠন করে, যেমন ফটোগ্রাফিক ক্যামেরা। ঠিক আছে, এদের কিন্তু নিজস্ব আলো নেই, এটা সূর্যের আলোতে এরা কিন্তু সেন্স করে ছবি সংগ্রহ করে। আর সক্রিয় সেন্সর কি হয়, এর অপোজিট। ঠিক আছে, অর্থাৎ এদের নিজস্ব ব্যাটারি চালিত, রাতের বেলাতেও এরা কিন্তু ছবি সংগ্রহ করতে পারে। তাহলে এটা গেল তোমার নিষ্ক্রিয় সেন্সর। এরপরে আছে দেখো ফলস কালার কম্পোজিশন। তাহলে ফলস কালার কম্পোজিশনটা তোমার কি আছে, তোমার স্যাটেলাইট ইমেজকে ভালো করে বোঝার জন্য যখন সেটাকে অন্য রং দিয়ে ইয়ে করা হয় তখন সেটাকে এফসিসি বা ফলস কালার কম্পোজিশন। এই দেখো ফলস কালার কম্পোজিশন, দেখো কি আছে, পুরো কথাটি ফলস কালার কম্পোজিশন বা ছদ্ম রং। ভূপৃষ্ঠের উপরে বিভিন্ন বস্তু উপাদানের স্বাভাবিক রং যা হয় উপগ্রহ চিত্রে সেই রঙের পরিবর্তে বিভিন্ন ব্যান্ড বা রং ব্যবহার করা হয়, একেই এফসিসি বা ফলস কালার কম্পোজিশন বলা হয়। অবশ্য এক্ষেত্রে সারা বিশ্ব একই রকমের রং ব্যবহৃত হয় এবং লাল ব্যান্ডে সবুজ, সবুজ ব্যান্ডে লাল উপগ্রহ চিত্র তৈরি করা হয়। উদাহরণ হিসাবে বলা যায় সবুজ অরণ্যকে উপগ্রহ চিত্রে লাল রঙে দেখানো হয়। এটা ব্যবহারের সুবিধার জন্য এটা কিন্তু করা হয় এবং গোটা বিশ্ব জুড়ে এর নিয়ম কিন্তু একই। তারপরে কি আছে দেখো, এটা হয়ে গেল তোমার গ বিভাগের। এবার চলে এলাম ঘ বিভাগ। দেখো ঘ বিভাগে আমাদের প্রথম প্রশ্ন কি আছে, ইয়ারদাং এবং জুইগেনের মধ্যে পার্থক্য। ঠিক আছে, ইয়ারদাং এবং জুইগেনের মধ্যে পার্থক্য, তাহলে দুটো বালিয়াড়ি, দুটোই হচ্ছে বালিয়াড়ি এবং দুটোর মধ্যে তোমার গঠনগত এবং পদ্ধতিগত কিছু তফাৎ আছে। সেগুলো কি কি আছে দেখো, প্রথম যেটা আছে সেটা হচ্ছে যে কঠিন এবং কোমল শিলাস্তর পরস্পর উলম্ব এবং খাড়াভাবে সজ্জিত থাকে, সেখানে বায়ুর অবঘর্ষ প্রক্রিয়ার ক্ষয়ের ফলে ইয়ারদাং সৃষ্টি হয়। আর মরুভূমি যেসব স্থানে ওপরে কঠিন এবং কোমল শিলার আনুভূমিকভাবে, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে উলম্বভাবে আর এটা হচ্ছে আনুভূমিকভাবে, এটাই হচ্ছে তোমার তফাৎ। এরপরে এটাতে চলে এসো ভূমির উপর বৈশিষ্ট্য। বলছে কোমল শিলাস্তর অতি সহজেই ক্ষয়ে গিয়ে সুড়ঙ্গের আকার ধারণ করে এবং কঠিন উলম্ব শিলাস্তর কম ক্ষয়ে গিয়ে খাড়া দেওয়ালযুক্ত টিলার মতো দাঁড়িয়ে থাকে। আর এক্ষেত্রে কি আছে, কোমল শিলা অংশসমূহ দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়ে খাতার আকার ধারণ করে এবং কঠিন শিলা গঠিত অংশসমূহ ক্ষয়ে টিলা বা ব্যাঙের ছাতার মতো আকার ধারণ করে। এরপরে আছে কি,
শীর্ষদেশ অসমতল হয়, এর শীর্ষদেশ সমতল হয়। ক্ষয়ের ফলে শীর্ষদেশ ক্রমশ তীক্ষ্ণ হয়, এর ফলে কিন্তু ক্রমশ চ্যাপটাও নিচু হতে থাকে। এদের উচ্চতা গড়ে 7 মিটার, এর উচ্চতা গড়ে 30 মিটার। তাহলে এই হচ্ছে তোমার, আর দুটোর কিন্তু ছবিটা কিন্তু তোমরা এঁকে দেবে, তাহলেই কিন্তু তোমার পরিষ্কার উত্তরটা সঠিক হবে। ঠিক আছে, এরপরে কি আছে দেখো, ক্যাটাবেটিক এবং অ্যানাবেটিক বায়ু। তাহলে এই দুটো বায়ু তোমার জানো যে ওই শীতলতা বৃদ্ধির জন্য পাহাড়ের গা বেয়ে নিচে আসে এবং বৈপরীত্য উষ্ণতার সঙ্গে এর কিন্তু একটা খুব ভালো সম্পর্ক আছে, বৈপরীত্য উষ্ণতার। তাহলে ক্যাটাবেটিক এবং অ্যানাবেটিক বায়ুটা কি দেখো, দেখো এখানে এই যে তোমার শান্ত মেঘমুক্ত রাতের আকাশে পর্বতের উপরের অংশে বায়ু দ্রুত তাপ বিকিরণ করে শীতল এবং ভারী হয় এবং মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে পর্বতের ঢাল বরাবর নিচে নেমে উপত্যকার মধ্যভাগে সঞ্চিত হয়। একে পার্বত্য বায়ু। ঢাল বরাবর নিম্নগামী এই বায়ুকে ক্যাটাবেটিক বায়ু বলছে। ঠিক আছে, এর কিছু বৈশিষ্ট্য আছে। এবার দেখো চলে এলাম আমরা অ্যানাবেটিক বায়ু বা উপত্যকা বায়ু। বলছি দিনের বেলায় সূর্যতাপে উত্তপ্ত উপত্যকার দুদিকের ঢালের ওপরের বায়ু যে পরিমাণ উত্তপ্ত হয়, উপত্যকার মধ্যভাগের বায়ু ততটা উত্তপ্ত হয় না। এই বায়ু শীতল হয়ে থাকে এবং তার ফলে উচ্চচাপের সৃষ্টি হয় এবং ভারী হয়ে নিচের দিকে নামে। এই নিম্নগামী বায়ু চাপে তখন উপত্যকার দুদিকের ঢালের বায়ু উপরের দিকে উঠে যায় এবং ঊর্ধ্বগামী প্রবাহী বায়ুকে বলে অ্যানাবেটিক বায়ু। ঠিক আছে, উপত্যকা বায়ু বা অ্যানাবেটিক বায়ু। তাহলে এই দুটো ছবি তোমাকে আঁকতে হবে। এটা হচ্ছে ক্যাটাবেটিক বায়ু আর এটা হচ্ছে তোমার অ্যানাবেটিক বায়ু। ঠিক আছে, আচ্ছা এরপরে হলো তোমার ক্যাটাবেটিক অ্যানাবেটিকের পরে আসছে বর্জ্য ভরাটকরণ পদ্ধতি। তাহলে এটা তোমার হচ্ছে বর্জ্য ভরাটকরণটা তোমার ওই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টেরই একটা অংশ বর্জ্য ভরাটকরণ। আমি দেখাই তোমাদের ভরাটকরণের সাহায্যে বর্জ্য ভরাটকরণ। দেখো ল্যান্ডফিল বর্জ্য ভরাটকরণ। বর্জ্য ভরাটকরণটা কি বলছে, কোনো উন্মুক্ত নিচু জায়গায় বর্জ্য পদার্থ দ্বারা ভরাট করার পদ্ধতিকে ল্যান্ডফিল বা বর্জ্য ভরাটকরণ বলা হয়। এর প্রক্রিয়া কি? এর প্রক্রিয়া হচ্ছে একটা নির্দিষ্ট পদ্ধতিতে নির্দিষ্ট আবর্জনার জৈব অংশকে আলাদা করে একটা নির্দিষ্ট স্তরে বিছিয়ে দেওয়া হয়। এই জৈব স্তরে উচ্চতা 2 মিটারের মতো হয়। উপরের 20 থেকে 25 সেন্টিমিটার মাটি ছড়িয়ে দেওয়া হয়। এইভাবে এক স্তর কঠিন বর্জ্য এবং এক স্তর মাটি দিয়ে ক্রমান্বয়ে অনেকগুলি স্তর তৈরি করা হয়। তবে 3 নম্বর হচ্ছে, তবে সবের ওপরে থাকে একটি পুরু মাটির স্তর, যাতে ইঁদুর জাতীয় কোনো প্রাণী এতে সরাসরি গর্ত করে ঢুকতে না পারে। এবার তোমার পচন, ল্যান্ডফিল সৃষ্টি, জমি ভরাটকরণ, সুবিধা, কিছু অসুবিধা। সুবিধা হচ্ছে এই পদ্ধতিতে সুবিধা হলো বর্জ্য পদার্থগুলি মাটি দিয়ে ঢাকা থাকলে বর্জ্যজাত দূষণে জনস্বাস্থ্যের ক্ষতির আশঙ্কা থাকে না। আবার অসুবিধা হচ্ছে কি, একই জায়গায় বর্জ্যগুলি জমে থাকার ফলে বৃষ্টি হলে তা থেকে নোংরা দূষিত জল চুইয়ে আশেপাশে জলাশয়ে ভূগর্ভস্থ জলস্তরে মিশে পানীয় জলে দূষণ ঘটাতে পারে। অর্থাৎ এর ভালো দিকও আছে, খারাপ দিকের প্রভাবটাও কিন্তু খুব একটা কম নয়। আচ্ছা, তারপরে দেখো বর্জ্য ব্যবস্থাপনার 3টি প্রয়োজনীয়তা দেখো। তাহলে আমরা যে বর্জ্য ব্যবস্থাপনা করছি তার কিন্তু তোমার কিছু প্রয়োজনীয়তা আছে। হ্যাঁ, সেগুলো কি কি? তাহলে সেগুলো কি কি আমরা দেখাই। দেখো দেখো প্রয়োজনীয়তা কি আছে। প্রথমেই আছে যে পরিবেশ দূষণটাকে মুক্ত রাখা, পরিবেশকে দূষণ মুক্ত রাখা। তারপর হচ্ছে বাস্তুতন্ত্রের সুরক্ষা। অর্থাৎ আমরা যদি বর্জ্য ব্যবস্থাপনা না করি তাহলে আমরা যে সমস্ত প্রাণীর উপরে বসবাস নির্ভর করছি বা আমাদের উপর যারা নির্ভর করছে সেই বাস্তুতন্ত্রটা কিন্তু সুরক্ষিত হবে না। তারপর হচ্ছে জীব বৈচিত্র্যকে বাঁচানো। অর্থাৎ সমস্ত জীব প্রকৃতিতে যারা আছে তাদেরকে বাঁচাতে গেলে কিন্তু আমাদের বর্জ্য ব্যবস্থাপনা করতে হবে। তারপরে রোগ ব্যাধি প্রতিরোধ। দেখো বর্জ্য থেকে যে সমস্ত সংক্রমণ ছড়ায় সেগুলোকে যদি বর্জ্যটাকে না ব্যবস্থাপনা করা হয় তাহলে কিন্তু সেই সংক্রমণ আরও বাড়বে। তারপর হচ্ছে বিদ্যুৎ শক্তি এবং সার উৎপাদন। উন্নত প্রযুক্তির সাহায্যে এই বিদ্যুৎ উৎপাদন এবং সার উৎপাদন করা হচ্ছে এই বর্জ্য ব্যবস্থাপনার সাহায্যে। আর সবশেষে আছে প্রাকৃতিক সম্পদ রক্ষার্থে। অর্থাৎ বর্জ্য ব্যবস্থাপনার অধীনে পুনর্ব্যবহার এবং পুনরাবর্তনের মাধ্যমে লোহা, তামা, অ্যালুমিনিয়াম এগুলোকে ধরো আমরা যদি ওয়ান টাইম ইউজ করি তাহলে কিন্তু সেটা আরও বেশি তোমার ক্ষয় হবে প্রাকৃতিক সম্পদের। তাই এইভাবে কিন্তু এটাকে ব্যবস্থাপনা করার কথা বলা হচ্ছে। তারপরের প্রশ্ন কি আছে দেখো, আমাদের কত হলাম বর্জ্য 3টি প্রক্রিয়া। এরপর দেখো ডেকান ট্র্যাপ অঞ্চলে কৃষ্ণ মৃত্তিকা কেন দেখা যায়। তা দেখো ডেকান ট্র্যাপ অঞ্চলে কিন্তু কৃষ্ণ মৃত্তিকা দেখা যায়। কেন দেখা যায় তার কারণ হচ্ছে বলে দিই, দাঁড়া
এক সেকেন্ড, এই দেখো ডেকান ট্র্যাপ অঞ্চলে কৃষ্ণ মৃত্তিকা সৃষ্টি হয়েছে কেন? তাহলে বলছে দাক্ষিণাত্য মালভূমির উত্তর পশ্চিমাংশে লাভা গঠিত মালভূমিকে ডেকান ট্র্যাপ বলে। এই মালভূমিতে প্রধানত কৃষ্ণ মৃত্তিকা পাওয়া যায়। বহু কোটি বছর আগে বিদার অগ্নুদ্গমের ফলে এখানকার বিস্তৃত অঞ্চল জুড়ে কালো রঙের বেসল্ট সৃষ্টি হয়। এই বেসল্ট শিলা থেকে আবহবিকারের ফলে এই কালো মাটি সৃষ্টি হয়েছে। প্রকৃতপক্ষে এই মাটিতে টাইটেনিয়াম অক্সাইড থাকে বলে রং কালো হয়। এইভাবে ডেকান ট্র্যাপ অঞ্চলে কৃষ্ণ মৃত্তিকা গঠিত হয়েছে। ঠিক আছে, তারপরের প্রশ্ন দেখো কি আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে শস্যাবর্তন কি? তাহলে শস্যাবর্তনটা কি? মানে তোমার আবর্তন আকারে তোমার শস্যটাই হচ্ছে শস্যাবর্তন। তাহলে দেখো আমি বলে দিই, শস্যাবর্তন, দেখো শস্যাবর্তন বলতে কি বোঝো? নির্দিষ্ট কোনো কৃষিক্ষেত্রে বা জমিতে ধারাবাহিকভাবে বিভিন্ন শস্যের পর্যায়ক্রমিক চাষ করার পদ্ধতিকে শস্যাবর্তন কৃষি বলা হয়। এর উদ্দেশ্যগুলো কি? উর্বরতা, রোগ পোকার আক্রমণ থেকে বাঁচানো, ফসলের উৎপাদন বৃদ্ধি, শস্য উৎপাদনের বৈচিত্র্য। আর কোনো জমিতে গমের চাষ করার পরে আলু, তারপরে জব, ডাল ইত্যাদি হলে তার শস্যাবর্তন সম্পূর্ণ হয়। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, তাহলে শস্যাবর্তন হয়ে গেল। শস্যাবর্তনের পরে আছে আমাদের ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের বৈশিষ্ট্যগুলি কী কী? দেখো আমাদের কিন্তু এখন কি হচ্ছে, এই স্যাটেলাইট ইমেজের ব্যবহারের ফলে কিন্তু ভূবৈচিত্র্য সূচক মানচিত্র আস্তে আস্তে আমাদের প্রয়োজনীয়তাটা কমে যাচ্ছে। পুরোপুরি কখনোই ফুরোবে না, প্রয়োজনীয়তাটা কিছুটা কমছে। তার কারণ হচ্ছে স্যাটেলাইট ইমেজের কিছু পজিটিভ নেগেটিভ দিক আছে, আবার ভূবৈচিত্র্য সূচক মানচিত্রেরও কিছু পজিটিভ নেগেটিভ দিক আছে। তার কারণ হচ্ছে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র কিন্তু আপডেট না, মানে পুরনো যে করে গেছে সেটাই আছে, কিন্তু তোমার স্যাটেলাইট ইমেজ হচ্ছে তোমার আপডেট। তাহলে দেখো ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের তোমার কতগুলো বৈশিষ্ট্য কী কী আছে। প্রথম হচ্ছে সুনির্দিষ্ট অঞ্চল। হ্যাঁ, তাহলে ভূবৈচিত্র্য অঞ্চল কিন্তু কতগুলি স্কেল, সুনির্দিষ্ট স্কেল অনুযায়ী আঁকা হচ্ছে। হ্যাঁ, 1:1 মিলিয়ন, 1:2 25, 250,000 প্রভৃতি এই সমস্ত স্কেলে কিন্তু এগুলোকে আঁকা হয়। 2 নম্বর কী হচ্ছে সূচক সংখ্যা, অর্থাৎ প্রত্যেকটা ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে কিন্তু একটা সূচক সংখ্যা থাকে, যেমন 72A, 73M, অর্থাৎ একটা অঞ্চলের জন্য একটা সূচক কিন্তু ফিক্স। তারপর আছে প্রস্তুত ও প্রকাশনা। এই মানচিত্রগুলি কিন্তু ভারতের জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ায় কিন্তু প্রকাশ করে। তারপর আছে প্রতীক চিহ্ন। তাহলে এখানে কিন্তু প্রাকৃতিক এবং সাংস্কৃতিক বিষয়গুলিকে নির্দিষ্ট প্রতীক চিহ্নের সাহায্যে দেখানো হয়। তারপরে আছে তথ্য সঞ্চয়ের প্রকৃতি। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের তথ্য অ্যানালগ আকারে সঞ্চিত হয়, নির্দেশিকার সাহায্যে বিশ্লেষণ করা হয়। আর সবশেষে আছে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ, এই তোমার মানচিত্রে উল্লেখ করা থাকে। ঠিক আছে, এগুলো হচ্ছে তোমার ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের বৈশিষ্ট্য। তারপর হচ্ছে দূর সংবেদনের সুবিধাগুলি কী কী? হ্যাঁ, দেখো দূর সংবেদন মানে রিমোট সেন্সিং। রিমোট সেন্সিংয়ের ক্ষেত্রে তোমার যে সুবিধাগুলো আছে সেই সুবিধাগুলো সম্পর্কে তোমার এখানে জানতে চেয়েছে। তাহলে দূর সংবিধানের সুবিধাগুলি কী কী দেখো। এখানে তোমার দুর্গম অঞ্চলের তথ্য, অর্থাৎ যে জায়গাতে মানুষ যেতে পারবে না, খুব যাওয়া কঠিন, তাই সেই সব অঞ্চলের তথ্য কিন্তু দূর সংবেদনের সাহায্যে পাওয়া যায়। তারপরে কী আছে, খুব অল্প সময়ে বিস্তর অঞ্চলে নিখুঁত তথ্য পাওয়া যায়। হ্যাঁ, খুব অল্প সময়ে, সেখানে যখন যেতে হবে না কিন্তু খুব তাড়াতাড়ি তথ্যটা কিন্তু পাওয়া যায়। তারপর হচ্ছে আবহাওয়া পরিবর্তন ও সঠিক পূর্বাভাস। তাহলে এই তোমার রিমোট সেন্সিংয়ের মাধ্যমে কিন্তু তোমার আবহাওয়ার যে পরিবর্তন এবং সঠিক পূর্বাভাসটা কিন্তু পাওয়া যায়, এবং এটা কিন্তু কাজে লাগিয়ে কিন্তু আমাদের মৎস্যজীবীরা বলো বা আমরা আমাদের দৈনন্দিন জীবনেও কিন্তু নিজেদেরকে সচেতন করে নিতে পারি, প্রাকৃতিক দুর্যোগ থেকে নিজেদেরকে বাঁচাতে পারি। তারপরে কি আছে দেখো, দূর সংবেদনের সুবিধাগুলো হয়ে গেল। এরপরে চলে আসছি আমরা তোমার ইয় বিভাগ। হ্যাঁ, তাহলে এতটা হয়ে গেল। এরপরে আমরা আসছি ইয় বিভাগ। ইয় বিভাগের প্রথম প্রশ্ন কি আছে, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের বর্ণনা দাও। তাহলে দেখো হিমবাহের ক্ষয়কার্যের ফলে যে সমস্ত ভূমিরূপগুলো গঠিত হয় সেগুলো সম্পর্কে তোমাদেরকে বর্ণনা দিতে হবে। বর্ণনা দেওয়ার সময় অবশ্যই যেন তোমরা সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ এবং ছবি, এই 3টে জিনিস কিন্তু তোমরা লক্ষ্য রাখো। তাহলে 3টে ভূমিরূপ বলেছে, তো এখানে তো ভূমিরূপ অজস্র আছে, যেমন কোরি, এরি, পিরামিড, এরিটি, পিরামিড চূড়া, তারপরে ঝুলন্ত উপত্যকা, ইউ আকৃতির উপত্যকা বা হিমদ্রোণী, ক্র্যাগ অ্যান্ড টেল, এই সমস্তগুলো আছে। তো এর মধ্যে তোমাদের সার্ক এবং কোরিটা অবশ্যই করো, এটাকে টেবিল ল্যান্ড বা টেবিলের মতো আকৃতি বিশিষ্ট ভূমিরূপ এবং এর কিছু বৈশিষ্ট্য আছে। এরিটিটা করতে পারো, নাও পারো, কিন্তু এইদিকে তোমার ঝুলন্ত উপত্যকাটা অবশ্যই দেবে। ঝুলন্ত উপত্যকাটা কিন্তু খুব ভালো, অর্থাৎ প্রধান উপত্যকার সঙ্গে যখন ছোটো ছোটো উপত্যকা যুক্ত হয় তখন তার উপরে কিন্তু ঝুলন্ত অবস্থায় বিরাজ করে, এরকমভাবে ছবিটা দেবে, যার জন্য একে
উপত্যকাকে ঝুলন্ত উপত্যকা বলছে। এরপর দেখো হিমদনিটা দিতে পারো, হিমদনি হচ্ছে তোমার ইউ আকৃতির উপত্যকাটিকে বলছে হিমদনি। আর এই ছবিটা দেবে। এবার ক্র্যাগ অ্যান্ড টেল, তোমার যেটা ইচ্ছা হবে তিনটে দেবে তাহলেই হবে। রসে মোতানে আছে, কর্তৃত্বস্পার আছে, ফিওর্ড আছে, ঠিক আছে। ফিওর্ড হচ্ছে তোমার হিমবাহ উপত্যকাকে ফিওর্ড বলছে। তাহলে এরকম তিনটে উপত্যকা কিন্তু তুমি দেবে তাহলেই হবে। এরপরে কি আছে, বায়ুচাপের তারতম্যের কারণগুলি ব্যাখ্যা করো। তাহলে দেখো বায়ুর চাপের তারতম্য যেটা হয় তার কিন্তু কিছু কারণ থাকে। ধরো দুটো চাপ আছে, একটা হচ্ছে উচ্চচাপ, একটা নিম্নচাপ। অর্থাৎ কোথায় উচ্চচাপ হবে কোথায় নিম্নচাপ হবে এটার কিন্তু যে তারতম্যটা হয় এটার পিছনে কিন্তু কিছু কিছু কারণ কিন্তু থাকে, একটা কিন্তু থাকে না। তাহলে দেখো বায়ুচাপের তারতম্যের কারণগুলি প্রথম কি আছে, উষ্ণতার প্রভাব। এক নম্বরে আছে তোমার উষ্ণতার প্রভাব, এবং প্রত্যেকটা কিন্তু বর্ণনা করে দেওয়া আছে। তাহলে উষ্ণতা যদি বেশি হয় বায়ু তাহলে নিম্নচাপ হবে, কম হলে উচ্চচাপ হবে। তারপরে কিছু জলীয় বাষ্পের পরিমাণ, জলীয় বাষ্পের পরিমাণ যদি বায়ুতে বেশি হয় তাহলে নিম্নচাপ, আর কম হলে উচ্চচাপ। উচ্চতার প্রভাব, উচ্চতা যাবে তাহলে যত উচ্চতা বাড়ে তত কিন্তু বায়ু হালকা হতে থাকে, ঠিক আছে, অতএব চাপ কমে। আর তারপর আছে পৃথিবীর আবর্তন গতির প্রভাব। আবর্তন গতিটা কী হবে, ধরো যেখানে গতিবেগ বেশি যেমন নিরক্ষীয় অঞ্চল এখানে কিন্তু তোমার বায়ুর চাপ কম হবে, আর যেখানে কম সেখানে কিন্তু বেশি হবে। এবার স্থলভাগ এবং জলভাগের বন্টন, তাহলে স্থলভাগ এবং জলভাগের বন্টন কী হবে, বায়ুচাপের প্রভাব। তাহলে তোমার ওই যে জলীয় বাষ্পের উপস্থিতি, স্থলভাগ জলভাগটা দেখো এই যে এখানে আছে স্থলভাগ জলভাগের বন্টন। বলছি স্থলভাগ জলভাগের বিপরীতধর্মী চৌমিত্রের প্রভাবেও বায়ুচাপের তারতম্য হয়। দিনের বেলা জলভাগ অপেক্ষা স্থলভাগ তাড়াতাড়ি উত্তপ্ত হয়, ফলে ভূপৃষ্ঠের বায়ু উত্তপ্ত হালকা হয়ে উপরে উঠে যায় এবং নিম্নচাপের সৃষ্টি হয়। আবার রাতের বেলাতে যখন দ্রুত তাপ বিকিরণ করে শীতল হয় তখন উচ্চচাপের সৃষ্টি হয়, ঠিক আছে। তাহলে এই কতগুলো ক্রাইটেরিয়া, অর্থাৎ 2, 4, 5টা ক্রাইটেরিয়া আছে। নেক্সট আছে তোমার মৌসুমি জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্যগুলি লিখতে হবে, অর্থাৎ মৌসুমি জলবায়ুর বৈশিষ্ট্য। তাহলে দেখো আমাদের দেশ হচ্ছে তোমার মৌসুমি জলবায়ু অঞ্চলের দেশ, আমরা প্রত্যেকেই জানি, এবং এই জলবায়ুর কিন্তু কিছু বৈশিষ্ট্য আছে। কি কি আছে দেখো, প্রথম হচ্ছে ঋতু পরিবর্তন, অর্থাৎ এই জলবায়ুতে কিন্তু 4টে প্রধান ঋতু আছে, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, শীত। তারপর হচ্ছে বিপরীতধর্মী মৌসুমী বায়ু, অর্থাৎ শীতকালে যে দিক থেকে প্রবাহিত হয় বর্ষাকালে কিন্তু তার উল্টো, বা গ্রীষ্মকালে উল্টো দিক থেকে প্রবাহিত হয়। শীতকালে উত্তর পূর্ব দিক থেকে আসে আর গ্রীষ্মকালে আসে তোমার দক্ষিণ পশ্চিম দিক থেকে। এবার হচ্ছে বিপরীতমুখী বায়ু প্রবাহ, তাহলে শীতকালে যেদিকে গ্রীষ্মকালে তার উল্টো দিকে। তারপর আছে 4 মাস ব্যাপী বর্ষাকাল, তাহলে এখানে কিন্তু জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই 4 মাস কিন্তু এখানে বর্ষাকাল থাকে। শীতকাল এখানে শুষ্ক হয়, অর্থাৎ আমাদেরকে ভ্যাসলিন ব্যবহার করতে হয় শীতকালে। আর বৃষ্টিপাতের অসম বন্টন, অর্থাৎ কখনো তোমার আগে আসে কখনো পরে আসে, আগে এলে তোমার বন্যার সৃষ্টি হয়ে যায়, আবার পরে এলে খরার সৃষ্টি হয়ে যায়। এই হচ্ছে মৌসুমী বায়ুর অনিশ্চয়তা। তারপরে হচ্ছে কি প্রধান বৈশিষ্ট্য, তারপরে সমুদ্র স্রোতের উৎপত্তির কারণগুলি লেখো। সমুদ্র স্রোতের উৎপত্তির কারণগুলি। তাহলে ধরো সমুদ্র স্রোত যে উৎপন্ন হয় তার কিন্তু কতগুলো কারণ আছে। কি কি কারণ আছে দেখাই তোমাদের, কি কি কারণ আছে। এই দেখো সমুদ্র স্রোত সৃষ্টির পিছনে প্রধান যে কারণটা সেটা হচ্ছে বায়ু প্রবাহ, অর্থাৎ বায়ু প্রবাহ কিন্তু সমুদ্র স্রোত সৃষ্টিতে প্রভাব বিস্তার করে। তারপর হচ্ছে সমুদ্র জলের উষ্ণতার তারতম্য, অর্থাৎ সমুদ্র জলের উষ্ণতার তারতম্য থাকলেই কিন্তু বায়ুটা, এই সমুদ্র জলটা কিন্তু কম উষ্ণতা থেকে বেশি উষ্ণতার দিকে প্রবাহিত হয় এবং সমুদ্র স্রোতের সৃষ্টি হয়। তারপরে সমুদ্র জলের লবণতার তারতম্য, বেশি লবণতাযুক্ত জায়গা থেকে কম লবণতাযুক্ত জলের দিকে কিন্তু প্রবাহিত হয়। পৃথিবীর আবর্তন, অর্থাৎ আবর্তন গতির জন্য কিন্তু তোমার ওই ঠিক যেমন বায়ু প্রবাহ গতি বিক্ষেপ ঘটে, এই সমুদ্র স্রোতেরও কিন্তু গতি বিক্ষেপ ঘটে। উপকূলের আকৃতি, বরফের গলন, সমুদ্র জলের ঘনত্ব, ঋতুভেদ, তাহলে এই সমস্ত জিনিসগুলো কিন্তু তোমাদের পড়তে হবে এবং লিখতে হবে, এবং চেষ্টা করবে যতটা সম্ভব ছবি দেওয়ার, ঠিক আছে। তাহলে হয়ে গেল তোমার নিয়ম বিভাগটা হয়ে গেল। এরপর দেখো নিম্নলিখিত যে কোনো দুটি প্রশ্নের উত্তর। প্রথমে সংক্ষেপে গাঙ্গেয় সমভূমির বর্ণনা দাও। তাহলে গাঙ্গেয় সমভূমির বর্ণনা আমাদেরকে দিতে হবে, সেটা হচ্ছে তোমার দেখায় কটা ভাগে ভাগ করা হয় কি না। দেখো গাঙ্গেয় সমভূমিটা আমাদের ভূপ্রকৃতির যে বৈশিষ্ট্যগুলো আছে বর্ণনা যদি দিতে হয় তাহলে বলতে হবে পশ্চিমে যমুনা নদী, পূর্বে গঙ্গার মোহনা, উত্তরে হিমালয় পার্বত্য অঞ্চল এবং দক্ষিণে মধ্য এবং পূর্ব ভারতের উচ্চভূমির মধ্যবর্তী বিশাল সমতল ভূমিটা হচ্ছে তোমার গাঙ্গেয় সমভূমি অঞ্চল। উত্তরপ্রদেশ, বিহার এবং পশ্চিমবঙ্গের মধ্যে বিস্তৃত এই সমভূমির মোট আয়তন প্রায় 3,75,000 বর্গ কিলোমিটার। এবার দেখো এই গাঙ্গেয় সমভূমিটিকে কিন্তু আমরা কতগুলো ভাগে ভাগ করছি, 3টে ভাগে ভাগ করছি। দেখো 3টে ভাগ কী কী আছে। প্রথম ভাগটা
আছে উচ্চ গাঙ্গেয় সমভূমি, মধ্য গাঙ্গেয় সমভূমি এবং নিম্ন গাঙ্গেয় সমভূমি। এবার উচ্চ গাঙ্গেয় সমভূমিটা কোথা থেকে কতটা? এই অঞ্চলটি পশ্চিমে যমুনা নদী থেকে পূর্বে এলাহাবাদ পর্যন্ত প্রসারিত, ঠিক আছে। এর উচ্চতা 200 থেকে 100 মিটার, পশ্চিমে 220 থেকে পূর্বে 100 মিটার। অঞ্চলটি পশ্চিম থেকে পূর্বে ঢালু। এই অঞ্চলে প্রাচীন পলি দ্বারা গঠিত ভাঙ্গার নামে এবং নবীন পলি দ্বারা গঠিত খাদান নামে পরিচিত। এবারে চলে আসছে যেমন মধ্য গাঙ্গেয় সমভূমি। এটা কি আছে? এলাহাবাদ থেকে ঝাড়খণ্ড পর্যন্ত বিস্তৃত। এই অঞ্চলটি কি আছে? বিহার এবং পশ্চিমাংশ উত্তরপ্রদেশের মধ্যে দিয়ে অবস্থিত। পূর্বে এর উচ্চতা ক্রমহ্রাসমান, প্লাবনভূমি, সাহাবিয়ান, অশ্বক্ষরাকৃতি হ্রদ প্রভৃতি এখানে দেখতে পাওয়া যায়। এখানে তোমার শিবালিক পর্বতের পাদদেশে প্রস্তরময় নুড়ি বালিপূর্ণ ভাবর দেখতে পাওয়া যায়। আর ভাবরের দক্ষিণে জলমঙ্গল জলাকীর্ণ হয়ে অপেক্ষিত সুস্থ পলি এবং বালি দ্বারা গঠিত অঞ্চলকে তরাই বলা হয়। আর নিম্ন গাঙ্গেয় সমভূমি দেখো আছে সবশেষে। এটি ভারতের এই অংশটি ঝাড়খণ্ডের পূর্ব থেকে বঙ্গোপসাগর অর্থাৎ আমরা নিম্ন গাঙ্গেয় সমভূমিতে বসবাস করছি, হুগলি নদীর মোহনা পর্যন্ত বিস্তৃত। এটিকে 3টে ভাগে ভাগ করছে। একটা হচ্ছে উত্তরবঙ্গের সমভূমি, আর 2 নম্বর হচ্ছে রাঢ় সমভূমি, আর 3 নম্বর হচ্ছে বদ্বীপ সমভূমি, ঠিক আছে। বদ্বীপ সমভূমিকে আবার 3টে ভাগে ভাগ করছে, মৃত বদ্বীপ, পরিণত বদ্বীপ এবং সক্রিয় বদ্বীপ। তাহলে এটাই হলো তোমার গাঙ্গেয় সমভূমির তোমার বৈশিষ্ট্য, তোমার বর্ণনা। এরপরে প্রশ্ন কি আছে? এরপর প্রশ্ন আছে তোমার ভারতে চা ভারতে চা চাষের অনুকূল পরিবেশ। হ্যাঁ দেখো, যে কোনো অনুকূল পরিবেশকে আমরা দুটো ভাগে ভাগ করি, আমি বলেছি আগে। সেইগুলোকে দুটো ভাগে ভাগ, প্রাকৃতিক পরিবেশ এবং অর্থনৈতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ হচ্ছে তোমার ভূপ্রকৃতি, জলবায়ু, মৃত্তিকা। আর অর্থনৈতিক পরিবেশের মধ্যে হচ্ছে শ্রমিক, পরিবহন, মূলধন এবং বাজার। তাহলে দেখো, চা চাষের অনুকূল পরিবেশগুলিকে আমি যেমন বললাম সেই রকম এখানে লেখা আছে। প্রাকৃতিক পরিবেশের মধ্যে আছে প্রথম জলবায়ু। উষ্ণতা কত দরকার? 16 থেকে 30 ডিগ্রি। বৃষ্টিপাত দরকার 150 থেকে 250 সেন্টিমিটার। এবারে মৃত্তিকা কীরকম দরকার? লৌহ সমৃদ্ধ উর্বর দোআঁশ মৃত্তিকা এখানে প্রয়োজন হয়। তারপরে তোমার চা নজেম প্রকৃতির মৃত্তিকাতেও কিন্তু চা চাষ ভালো হয়। আর ঢালু প্রকৃতির জমি দরকার হয় যাতে জল না জমে। আর উচ্চতা হচ্ছে তোমার উঁচু পার্বত্য ঢালে সবচেয়ে উৎকৃষ্ট প্রকৃতির চা হয়, তার কারণ তাপমাত্রাটা কম। এরপরে কি আছে? অর্থনৈতিক পরিবেশ। প্রথমেই দরকার কিটা? এখানে যেটা লেখা নেই সেটা হচ্ছে ছায়া প্রদানকারী বৃক্ষ, ঠিক আছে। চা চাষের জন্য কিন্তু ছায়া প্রদানকারী বৃক্ষের প্রয়োজন হয়, অর্থাৎ ডিরেক্ট সান রেটা কিন্তু চা গাছ নিতে পারে না, চা আর পান এই দুটো। তাহলে এই পয়েন্টটা এখানে যোগ করো। এবার অর্থনৈতিক পরিবেশ যেটা, সেটা হচ্ছে প্রথমে শ্রমিক তো দরকার, নিপুণ মানে তোমার নারী শ্রমিকের, শিশু শ্রমিকের প্রয়োজন হয় ওই চা পাতা তোলার জন্য। আর অন্যান্য হচ্ছে তোমার চা বাগিচা ফসল, আধুনিক যন্ত্রপাতিতে কীটনাশক প্রভৃতি ব্যবহারের সুবিধা এবং মূলধন, উন্নত পরিবহন ব্যবস্থা, আন্তর্জাতিক চাহিদা প্রভৃতি চা চাষের ওপর নির্ভরশীল। আচ্ছা, এটা হয়ে গেল চা। এরপরে আছে তোমার কি? পূর্ব ভারতে লৌহ আকরিক শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ কি? তাহলে দেখো, আমাদের পূর্ব ভারতে যে এই দুর্গাপুর অঞ্চল যেটা আছে সেটা কিন্তু আমাদের পূর্ব ভারতের মধ্যেই পড়ে। এবং দেখা যাচ্ছে যে আরও অন্যান্য যে শিল্পগুলি দুর্গাপুর ছাড়াও সেগুলো কিন্তু সবই পূর্ব ভারতে রয়েছে। এবং কেন্দ্রীয় ভবনের কারণগুলো কি? পূর্ব এবং পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণগুলি কী কী? এটা করলেই তোমার পুরোটা হয়ে যাবে। দেখো, এখানে এগুলি হলো পূর্ব ভারতের দুর্গাপুর, কুলটি, বার্নপুর, জামশেদপুর, রোরকেল্লা এবং বোকারো। মধ্য ভারতে একটাই আছে, সেটা হচ্ছে ভিলাই, ঠিক আছে। তাহলে বেশিরভাগটাই কিন্তু পূর্ব ভারতে আছে। তাহলে এর কিসের জন্য? প্রথম হচ্ছে কাঁচামালের সহজলভ্যতা। লৌহ ইস্পাত শিল্প এমন একটা শিল্প যেটা কিন্তু ভারী শিল্পের অন্তর্গত। তাহলে কি হয়? কাঁচামালের কাছেই কিন্তু এটাকে স্থাপন করতে হয়। বিশুদ্ধ কাঁচামাল হলে কি হয়? যে কোনো জায়গায় স্থাপন করা যায়, কিন্তু ভারী কাঁচামাল হলে কিন্তু কাঁচামালের কাছেই তাকে স্থাপন করতে হবে। তাহলে প্রথমে হচ্ছে কাঁচামালের সহজলভ্যতা, যেটা আমাদের ঝাড়খণ্ডের ঝরিয়া, বোকারো, গিরিডি এই সমস্ত জায়গা থেকে আসছে। আর ভারতের রানীগঞ্জের কয়লা। আর কি আছে? জলের সহজলভ্যতা। দেখো, এখানে দামোদর, বরাকর, সুবর্ণরেখা, খড়খাই, শঙ্খ, ব্রাহ্মণী, দক্ষিণ কোয়াল এই সমস্ত নদীগুলো যেহেতু আছে, এখান থেকে পর্যাপ্ত পরিমাণে জল পাচ্ছে এবং পর্যাপ্ত বিদ্যুৎ শক্তি, যেই শিল্প উৎপাদন হচ্ছে, নদী আছে, তাই এখানে কিন্তু বিদ্যুৎ শক্তিও কিন্তু যথেষ্ট পরিমাণ। দেখো, পূর্ব ভারতের দুর্গাপুর, মেজিয়া, ডিসেরগড়, বক্রেশ্বর, পাতালু, বোকারো, তালচের এতগুলো তোমার জলবিদ্যুৎ কেন্দ্র কিন্তু এখানে আছে। তারপর হচ্ছে উন্নত পরিবহন ব্যবস্থা। দেখো, উন্নত পরিবহন ব্যবস্থা বলতে কি আছে? দুর্গাপুর বা এই সমস্তগুলো কিন্তু সবই NH2 কিন্তু আগেকার নাম, সেটা এখানে রয়ে গেছে, কিন্তু এখন 19 হয়েছে। 6, 23, 31, 33 প্রভৃতি জাতীয় সড়ক প্রসারিত হয়েছে, যার জন্য সড়ক পথে কিন্তু সুবিধা আছে। আর সবশেষে আছে বন্দরের নৈকট্য। দেখো, কলকাতা, হলদিয়া, বিশাখাপত্তনম, পারাদীপ প্রভৃতি বন্দরগুলো আছে, ফলে কিন্তু জলপথে কিন্তু তোমার জিনিসপত্র সাপ্লাই করা হয়। আর অন্যান্যদের মধ্যে আছে তোমার প্রচুর সুলভ শ্রমিক এবং উন্নত বাজার ও চাহিদা।
ঠিক আছে, তাহলে দেখো এটা হয়ে গেল আমাদের লৌহ আকরিক কেন্দ্রীয় ভবনের কারণ। এবারে সবশেষে আছে ভারতের বিভিন্ন অঞ্চলে জনবন্টনের তারতম্যের কারণগুলি লেখো। তাহলে জনবন্টনের তারতম্যের কারণ দেখো, কোনো একটা জায়গাতে যে কম জনবসতি আবার বসতি এই যে ব্যাপারটা থাকে, এটার কিন্তু তারতম্যের কারণ থাকে। মানুষ যেখানে সুবিধা পায় সেখানেই কিন্তু নিজের জনবসতি গড়ে তোলে। তাহলে ঠিক তেমনি সুবিধাগুলো কি কি আছে সেগুলো আমরা যদি লিপিবদ্ধ করতে পারি তাহলেই কিন্তু আমাদের হয়ে যাবে। তাহলে দেখাই আমি তোমাদের যে কি কি সুবিধা আছে। দেখো, জনবন্টনের তারতম্যের কারণ প্রথম যেটা আছে সেটা হচ্ছে প্রকৃতির কারণ। একটা হচ্ছে ভূপ্রকৃতি, তারপরে আসছে 2 নম্বর হচ্ছে জলবায়ু, তারপরে হচ্ছে নদ নদীর ধারে মৃত্তিকা যদি উর্বর হয় চাষবাসের জন্য, আর অরণ্যর জন্য অনেকে ধরো অরণ্যের থেকে জীবিকা নির্বাহ করে, এটার জন্য হতে পারে। আর খনিজ সম্পদ, অর্থাৎ খনিজ সম্পদ যে সমস্ত মালভূমি অঞ্চল আছে সেখানে খনিজ সম্পদ পাওয়া যায়, পরিবেশ প্রতিকূল হলেও কিন্তু সেখানে জনবসতি গড়ে ওঠে। আর অপ্রাকৃতিক কারণের মধ্যে প্রথম আছে পরিবহন ব্যবস্থা। কিছু কিছু জায়গা আছে যেখানে পরিবহন ব্যবস্থা উন্নত হওয়ার জন্য কিন্তু জনবসতি গড়ে ওঠে, এবং শিল্প এবং শিল্পাঞ্চল, অর্থাৎ যেখানে শিল্প এবং শিল্পাঞ্চল গড়ে ওঠে সেখানেও কিন্তু জনবসতি গড়ে উঠছে। আর কিছু অন্যান্য কারণ আছে যেমন পর্যটন কেন্দ্র, যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্য কেন্দ্র, সীমান্তবর্তী শহর, ঐতিহাসিক স্থান, হ্যাঁ, শিক্ষা কেন্দ্র, ধর্মস্থান, সামরিক শহর, রাজনৈতিক অস্থিরতা, এই সমস্ত কারণে কিন্তু জনবসতি তারতম্য দেখা যায়। আর সব শেষে আছে তোমার ম্যাপ পয়েন্টিং। তাহলে ম্যাপ পয়েন্টিংটা আমি তোমাদের দেখিয়ে দিই। প্রথমে 1 নম্বর যেটা আছে সেটা হচ্ছে কি আরাবল্লী পর্বত। দেখো আরাবল্লী পর্বত এটা কিন্তু খুবই কমন, এরকম জায়গাতে আছে আরাবল্লী পর্বত। এই আরাবল্লী পর্বত 1 নাম্বার হলো। তারপরে 2 নম্বর কি আছে করমণ্ডল উপকূল। দেখো এই দক্ষিণের এই যে উপকূলটা আছে এটা করমণ্ডল, মালাবার, উত্তর সরকার, হ্যাঁ, এটা। আর এর উপরে আছে কঙ্কন উপকূল। 4টে উপকূল আমাদের ভারতের মধ্যে আছে। এর মধ্যে করমণ্ডল উপকূলটা 2বার বৃষ্টিপাতযুক্ত অঞ্চলের মধ্যেও পড়ে, ঠিক আছে। তারপরে কি আছে গোদাবরী নদী। দেখো গোদাবরী নদী হচ্ছে এই জায়গাতে। গোদাবরী নদীকে কিন্তু দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। এটা সব থেকে দীর্ঘ নদী হচ্ছে গোদাবরী দক্ষিণ ভারতে। তারপরে আসছে একটি অতি অল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, এটা হবে তোমার রাজস্থান। এই যে রাজস্থান, এখানে অতি অল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চল রাজস্থান। তারপরে নেক্সট কি আছে, একটি ম্যানগ্রোভ অরণ্য। ম্যানগ্রোভ অরণ্য হচ্ছে সুন্দরবন, যেটা আমাদের পশ্চিমবঙ্গের একেবারে দক্ষিণে এই জায়গাতে আছে। বেশিরভাগ অংশটাই বাংলাদেশে আছে 60%, আর 40% আমাদের মধ্যে আছে। সুন্দরবন হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য। তারপর আছে ভারতের অরণ্য গবেষণাগার। ভারতের অরণ্য গবেষণাগার আছে দেরাদুনে। দেখো ঠিক এই দিল্লির উপরে এরকম জায়গাতে আছে তোমার দেরাদুন, ভারতের অরণ্য গবেষণাগার। তারপরে আছে দক্ষিণ ভারতের একটি কফি উৎপাদক অঞ্চল। দক্ষিণ ভারতের কফি উৎপাদক এই যে কর্ণাটক, কেরালা, এই জায়গাটা শেডিং করে দেবে তাহলেই হবে দক্ষিণ ভারতের কফি উৎপাদক অঞ্চল। তারপরে আছে পূর্ব ভারতের একটি পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র। দেখো এইখানে হবে বঙ্গাইগাঁও। এই যে ঠিক মেঘালয় আছে, মেঘালয়ের উপরে এই জায়গাতে ভুটান আর বাংলাদেশের মাঝে এই যে জায়গাটা আছে এটা হচ্ছে বঙ্গাইগাঁও, এটা হচ্ছে পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র। তারপর হচ্ছে পশ্চিম ভারতের একটা স্বাভাবিক বন্দর মুম্বাই। এই যে দেখো এই জায়গাতে মুম্বাই আছে, এটা হচ্ছে একদিকে আধুনিক বন্দর, অন্যদিকে স্বাভাবিক বন্দরও বলা যায়। তারপরে আছে বেঙ্গালুরু। বেঙ্গালুরুটা আছে তোমার এরকম জায়গাতে, এই জায়গাতে আছে বেঙ্গালুরু। ঠিক আছে, তাহলে দেখো আমি যতটা পারলাম তোমাদের সাহায্য করার চেষ্টা করলাম, শর্ট প্রশ্ন, ব্রড প্রশ্ন, ম্যাপ পয়েন্টিং সমস্ত কিছু দিয়ে। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করলে ভালো হয়। আর সাবস্ক্রাইব করে রাখো, যখনই আমি ভিডিও দেবো তখনই কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে এবং তোমরা নিজেরা সমৃদ্ধ হতে পারবে। তাহলে এতটা পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।